ইরানি সিনেমাগুলোর কথা ভাবুন তো, সেগুলো যে কতটা জীবন ঘনিষ্ঠ আর গভীর হয়, কতটা বাস্তবতার ছবি তুলে ধরে আর কতটা নৈতিকতায় ভরপুর থাকে, সেটা আপনারা যারা দেখেন তারা খুব ভালো করেই জানেন। আর যারা দেখেননি তাদেরও আমি বলবো, প্লিজ একবার হলেও দেখুন। আপনার জীবন দর্শন হয়তো কিছুটা হলেও বদলে যাবে। আজও আমি আপনাদের তেমনই এক অসাধারণ হৃদয়স্পর্শী ইরানি সিনেমার গল্প শোনাবো, যার নাম স্প্যারোস স্প্রিং। সিনেমার শুরু হয় পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর এক গ্রাম দিয়ে। কি শান্ত, স্নিগ্ধ আর মনোমুগ্ধকর পরিবেশ। মনে হয় যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। শহরের কোলাহল বা যান্ত্রিকতার চিহ্নটুকু এখানে পৌঁছায়নি। এখানকার মানুষের জীবনযাত্রা খুবই সাদাসিধে, প্রকৃতির খুব কাছাকাছি। আর এটাই হলো এই গ্রামের একমাত্র স্কুল। দেখতে খুবই সাধারণ, কিন্তু এখানকার ছাত্রছাত্রীদের চোখমুখে জানার অদম্য আগ্রহ। ইনি হচ্ছেন সেই স্কুলের শিক্ষক আব্দুল্লাহ। খুবই স্নেহপ্রবণ আর কর্তব্য পরায়ণ একজন মানুষ। তিনি তার ছোট্ট ছাত্রছাত্রীদের সামনে বসে খুবই আন্তরিকভাবে বলছিলেন যে আর কয়েকদিনের মধ্যেই একটা রচনার প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি জানান এই প্রতিযোগিতাটা একটু বড় পরিসরে হচ্ছে, যেখানে স্কুলের সকল প্রাইমারি স্কুলের বাচ্চারাও অংশগ্রহণ করবে। আর হ্যাঁ, প্রতিযোগিতায় যারা ভালো রচনা লিখবে তাদের বিশেষ প্রাইজ দেয়া হবে। এই প্রাইজগুলো নাকি খুবই আকর্ষণীয়। শিক্ষক আব্দুল্লাহ বাচ্চাদের উৎসাহিত করার জন্য বোঝান, তোমরা হয়তো ভাবতে পারো শহরের বাচ্চারা তোমাদের থেকে অনেক এগিয়ে আছে, ওরা হয়তো ইংরেজি বা কম্পিউটার ভালো জানে, কিন্তু এটা কি সেই প্রতিযোগিতা? না, এটা একটা রচনা প্রতিযোগিতা। আর রচনা লেখার জন্য কি প্রয়োজন? শুধুমাত্র একটা খাতা, একটা কলম আর তোমার নিজের ভেতরের চিন্তা শক্তি, তোমার কল্পনা শক্তি। এখানে গ্রামের বা শহরের বলে কিছুই নেই। আমি চাই তোমরা প্রত্যেকেই মন দিয়ে চেষ্টা করো, একটা করে রচনা লিখে নিয়ে আসো। আগামী সপ্তাহে আমার কাছে তোমরা সেটা জমা করবে। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, রচনাগুলো তোমরা তোমাদের নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা আর জ্ঞান দিয়ে লেখার চেষ্টা করো। মন থেকে যা বোঝো, যা দেখেছো সেটাই লেখো, সেটাই সব থেকে সুন্দর হবে। স্কুল ছুটি হতেই ছোট বাচ্চা ছেলেটি তার প্যারাটিকে কোলে নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়েছিল তার বাবার জন্য। এই ছেলেটি আমাদের সিনেমার অন্যতম প্রধান চরিত্র নাদির। খুব শান্ত, লাজুক প্রকৃতির একটা ছেলে। দূর থেকেই সে বাবার বাইকের আওয়াজ শুনতে পায়। অধীর আগ্রহে চোখ ভরা প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকে বাবার আসার পথের দিকে। বাইকটা এসে নাদিরের সামনে থামতেই বাবা একটু তাড়া দিয়ে তাকে বাইকে উঠতে বললেন। নাদির যেই না বাবার পেছনে বসেছে, বাইকটা হঠাৎ করে শব্দ করে বন্ধ হয়ে গেল। বাবা অনেক চেষ্টা করলেন, বারবার কিক দিলেন, কিন্তু কোনো কাজ হলো না। বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না। বাবা তখন ভীষণ বিরক্ত আর হতাশ হয়ে বাইকের প্লাগ চেক করতে লাগলেন। নাদির কিছুটা দূরেই চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবার রাগী মুখ দেখে সে ভয়ে কিছুই বলছে না। বাইকটা কিছুতেই স্টার্ট না হওয়ায় বাবা বাধ্য হয়ে সেটা ঠেলতে শুরু করলেন। ঠেলতে ঠেলতে তিনি পেছন থেকে নাদিরকে একটু কঠিন স্বরেই বললেন, তোমাকে প্রত্যেক দিন স্কুলে নিয়ে আসাটা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে। এই কথা শুনে ছোট্ট নাদির শুধু চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে, মাথায় নিচু করে, কোনো উত্তর দিতে পারে না। বাবার কথা শুনে তার মনটা খারাপ হয়ে যায়। বাবা কিছুটা সামনে চলে গেলে সে আবারও মনমরা হয়ে হাঁটতে শুরু করে। আর তার পেছনে পেছনে তার পোষা ভেড়াটি, যেন ভেড়াটিও তার মন খারাপটা বুঝতে পারছে। মুভির এই পাহাড়ের কোল ঘেঁষা সবুজে ঘেরা গ্রামটি, এটি যেন সত্যি যে কারোরই মন কেড়ে নিবে। এই গ্রামেরই একটা বাড়িতে থাকেন নাদিরের মা। খুবই মমতাময়ী আর শান্ত একজন মানুষ। ছেলের মন খারাপ দেখে তিনি খুবই স্নেহের সুরে জিজ্ঞেস করেন, কি বাবা, কি হয়েছে তোমার? বাবা কি আজকেও বকা দিয়েছে? নাদির শুধু না বলে, তার মন খারাপটা সে লুকিয়ে রাখার চেষ্টা করে। এরপর নাদির তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি ছোটবেলায় স্কুলে যেতে না? নাদিরের মা একটু হেসে বলেন, আমি স্কুলে যেতে ভীষণ ভালোবাসতাম বাবা, পড়াশোনা করতে খুব ভালো লাগতো, কিন্তু বিয়ের পর আর পড়াশোনা করা হয়নি। নাদির কিছুটা অভিযোগের সুরে, হয়তো কিছুটা অভিমান নিয়েই বলে, নিশ্চয়ই বাবা তোমাকে পড়তে দেয়নি। মা হেসে বলেন, আরে ধুর বোকা, অমন কিছু না। বিয়ের পর মানুষের জীবনটাই একটু অন্যরকম হয়ে যায়, অনেক দায়িত্ব এসে পড়ে। আর এই যে আমার পড়াশোনা হয়নি, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। জানো তো কেন নেই? কারণ তুমি পৃথিবীতে আসলে, আর এখন তোমার ছোট্ট বোন আছে। এখন আমার সকল সুখ তোমাদের দুজনকে ঘিরেই। তোমাদের ভালো দেখলেই আমার মন ভরে যায়।
ঠিক তখনই নাদিরের ছোট বোনটি কান্না করে ওঠে। মা আদর করে তাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে উঠে যান। নাদির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। মায়ের কথাগুলো হয়তো তার ছোট মনে কিছু নতুন ভাবনা নিয়ে আসে। তারপর সে মায়ের কাছে গিয়ে আবারও জিজ্ঞেস করে, তাহলে বাবা কেন পড়াশোনা করেনি মা? বাবার কি ইচ্ছে ছিল না? নাদিরের মা তখন তাকে বুঝিয়ে বলেন, তোমার বাবা ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল সে তেহরানে গিয়ে থাকবে, শহরে গিয়ে বসবাস করবে। সে সবসময় শহরে যেতে চাইতো, তাই সে কিছুটা বড় হওয়ার পরে সেখানে গিয়েছিল, কিন্তু সেখানে থাকতে পারেনি। নাদির অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন থাকতে পারেনি মা? নাদিরের মা তখন তাকে জানান, তোমার বাবা তো ছোটবেলা থেকেই পাহাড়ের কোলে এই সবুজ প্রকৃতির মধ্যে বড় হয়েছে। শহরের কোলাহল আর যান্ত্রিকতা তার একেবারেই সহ্য হয়নি। খোলা বাতাস, গাছপালা ছেড়ে তার দম বন্ধ হয়ে আসছিল, তাই সে গ্রামে ফিরে আসে। নাদির এসে তার মায়ের পাশে বসে আর একটু মনমরা হয়ে বলে, মা, আমি জানি না যে আমি স্কুলের রচনা প্রতিযোগিতায় কি লিখব। আমার মাথায় কিচ্ছু আসছে না। নাদিরের মা বলেন, তুমি যা পছন্দ করো বাবা, তেমন কিছু লেখো না। নাদির আবদার করে, মা, আমাকে একটু আইডিয়া দাও না প্লিজ। নাদিরের মা বলেন, আমি ঠিক জানি না বাবা, তবে তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করতে পারো, বাবা তো অনেক কিছু জানেন। নাদির হতাশ হয়ে বলেন, বাবা তো সবসময় আমাদের সাথে কেমন খারাপ ব্যবহার করে, আমার সাথে কথাই বলতে চায় না। নাদিরের মা তখন খুব সুন্দর করে ধৈর্য ধরে বোঝান, দেখো বাবা, তোমার বাবা পরিবারের জন্য অনেক কষ্ট করেন, আমাদের সবার মুখে হাসি ফোটাতে চান। তুমি তো জানোই তোমার বাবা এখন একটু আর্থিক সমস্যায় আছেন, ধার দেনায় জর্জরিত। সবকিছু নিয়ে তিনি সবসময় খুব চিন্তিত থাকেন। এই দুশ্চিন্তার কারণেই হয়তো তার মেজাজ একটু খারাপ থাকে। তাই বাবাকে ভুল বুঝো না বাবা। আসলে নাদির খুব চুপচাপ আর কিছুটা ভীতু প্রকৃতির একটা ছেলে। বাবার সামনে সে খুব সহজ হতে পারে না। অন্যদিকে আরেকটা দৃশ্য দেখি আমরা। গ্রামের অন্য প্রান্তে একজন ভদ্রলোক তার জমিতে কাজ করছিলেন। পাশে তার ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির হাতে একটা নোটবুক। সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমরা বছরের এই সময় কেন চাষ করি? এর কি কোনো বিশেষ কারণ আছে? বাবা খুব হাসি মুখে তার ছেলেকে বোঝান, দেখো বাবা, প্রকৃতির সব কাজেরই একটা নিয়ম আর সময় আছে। সেটা হোক বিয়ে, চাষবাস কিংবা পড়াশোনা, সবকিছুর জন্যই সঠিক সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময়ের কাজটা সময় মতো না করলে তার ফল কখনো ভালো হয় না। ঠিক তেমনি বর্ষার সময় যদি আমরা জমিতে বীজ না বুনি, তাহলে ভালো ফসল আমরা পাবো না। প্রকৃতির নিয়ম মেনেই আমাদের চলতে হয়। বোঝা যায় বাচ্চাটি মূলত তার স্কুলে সেই রচনা প্রতিযোগিতার জন্যই তার বাবার কাছ থেকে বাস্তব জ্ঞান সংগ্রহ করছিল, নোট নিচ্ছিল। এই ছেলেটির নাম আমিন। সে নাদিরের বেস্ট ফ্রেন্ড। আমিনের পরিবারে বাবার সাথে তার সম্পর্কটা বেশ সহজ আর বন্ধুত্বপূর্ণ। বাবা ছেলে বন্ধুর মতোই মেশে। এদিকে রাতের বেলা নাদির তাদের বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে কি যেন ভাবছিল। আকাশে চাঁদ উঠেছে, তারাগুলো জলজল জলজল করছে। তখন মা এসে তাকে আদর করে ডাক দিয়ে ঘুমাতে যেতে বলেন। সে যখন তার মাকে জিজ্ঞেস করে, মা, আমি আমিনের মতো কেন হতে পারি না? আমিন কেন এত ভালো? মা নরম সুরে জানতে চান, কেমন বাবা? নাদির বলে, আমিন খুবই সাহসী আর পড়াশোনায় অনেক ভালো। সে কোনো কিছুতেই ভয় পায় না। আমি ওর মতো হতে চাই। নাদিরের মা তাকে আশ্বস্ত করে বলেন, আমরা মানুষেরা সবাই সমান না বাবা, প্রত্যেকেরই আলাদা নিজস্ব কিছু গুণ আছে। তুমিও চেষ্টা করো, মন দিয়ে কাজ করো, তাহলে তুমিও আমিনের মতো সাহসী আর ভালো হতে পারবে। এখন তাড়াতাড়ি ঘুমাতে যাও। পরদিন ভোরবেলা নাদির ঘুম থেকে উঠে তাদের ভেড়াগুলোর খাবার দিতে থাকে, আর ওদিকে নাদিরের বাবা বেরিয়ে পড়েন তার কাজের উদ্দেশ্যে। নাদিরের বাবা আসলে একজন বন প্রহরী। তিনি বন আর বন্য প্রাণীদের রক্ষা করেন। গতরাতে কিছু বনদস্যু বন থেকে কিছু প্রাচীন বড় বড় গাছ চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বন প্রহরীদের তৎপরতায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়। নাদিরের বাবা গাছগুলো দেখে ভীষণ কষ্ট পান, আফসোস করতে থাকেন। তিনি বলেন, টাকার জন্য মানুষ কি না করতে পারে। এই বন তো আমাদের পৃথিবীরই অংশ, আমাদের ভবিষ্যৎ। এই গাছগুলোরও তো জীবন আছে। এদের কেটে ফেলা মানে নিজেদেরই ক্ষতি করা। নাদিরের বাবা তার সহকর্মীকে গতকাল পাওয়া আহত ঈগলটির কথা জিজ্ঞেস করেন। সহকর্মী তাকে জানান, ঈগলটির অবস্থা খুব একটা ভালো না, গুরুতর আহত। নাদিরের বাবা চিন্তিত হয়ে বলেন, তাহলে ওটাকে আমি আজ বাড়ি নিয়ে যাব, আমি নিজে এর যত্ন নেব। নাদিরের বাবা আসলে একজন খুবই সহজ সরল, সৎ এবং প্রকৃতিপ্রেমী মানুষ। তিনি এই জঙ্গলকে আর এর ভেতরের প্রাণগুলোকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন। এদিকে নাদির তার ভেড়াটিকে আদর করছিল আর আপন মনে বিড়বিড় করছিল, আমি কিচ্ছু পারবো না,
আমাকে দিয়ে রচনা লেখা হবে না, আমার মাথায় কিচ্ছু আসছে না। তখন পেছন থেকে মা এসে তাকে জিজ্ঞেস করে, কিরে বাবা, তুমি এখনো রচনা লেখনি? আর তো সময় নেই। নাদির মনমরা হয়ে বলে, মা, আমার মাথা থেকে কিছুই বের হচ্ছে না, কি লিখবো বুঝতে পারছি না। তখন মা বলেন, তুমি তো আমিনের সাহায্য নিতে পারো, আমিন তো খুব ভালো লেখে। নাদির বলে, ওরা তো পাহাড়ের উপরে খেলতে গিয়েছে। নাদিরের মা তখন বলেন, তাহলে তুমি এখানে কেন বসে আছো? যাও, বন্ধুদের সাথে খেলো আর আমিনের কাছে রচনার আইডিয়া নাও। মায়ের কথা শুনে নাদিরের মনে একটু আশা জাগে। পরের দৃশ্যে দেখা যায় নাদির দৌড়ে পাহাড়ের উপরে যাচ্ছে। তার বন্ধুরা মিলে পাহাড়ের উপরে একটা চমৎকার আড্ডা দেওয়ার জায়গা বানিয়েছে। এখানে তারা প্রত্যেক দিন বিকালে খেলাধুলা করে, গল্প করে, নিজেদের মনের কথা বলে। নাদির পৌঁছাতেই তাদের এক বন্ধু তাকে জিজ্ঞেস করে, কিরে, তুই কি রচনা লিখেছিস শেষ পর্যন্ত? নাদির না বলতেই সে বলে, না রে, আমার মাথায়ও কিছু আসছে না, কি লিখবো বুঝতে পারছি না। তখন অন্য আরেকজন বন্ধু ঠাট্টা করে বলে ওঠে, তোর মাথায় এসব আসবেও না, তুই তো সারাদিন ভেড়া নিয়েই থাকিস। নাদির কিছুটা লজ্জা পায় আর মন খারাপ করে। তখন ওই বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, তোকে একটা ম্যাগাজিন ম্যানেজ করে দিই, তুই সেটা দেখে দেখে একটা রচনা লিখে নিস, তাহলেই দেখবি ভালো নাম্বার পাবি। কথাটা শুনে নাদিরের আত্মসম্মানে লাগে। সে কিছুটা রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। তখন তার পিছু পিছু তার সবচেয়ে ভালো বন্ধু আমিনও দৌড় দেয়। এরপর আমরা নাদির আর আমিনকে দেখি, আমিনের বাবার পিকআপের পেছনে বসে অপেক্ষা করছে তাদের শিক্ষকের জন্য। তাদের শিক্ষক আব্দুল্লাহ প্রতি সাপ্তাহিক ছুটিতে পরিবারের কাছে শহরে যান। আমিনের বাবাও তার গাড়িটিকে খুব ভালোভাবে পরিষ্কার করছিলেন আর তিনিও অপেক্ষা করছিলেন, কারণ এটা তার নিয়মিত সাপ্তাহিক কাজ। নাদির তার বন্ধু আমিনকে মন খারাপ করে বলে, দোস্ত, আমি রচনাটা লিখতে পারিনি রে। আমিন জিজ্ঞেস করে, কেন রে, কি হয়েছে? নাদির বলে, আমি বুঝতে পারছি না যে কি নিয়ে লিখব, কোনো আইডিয়াই আসছে না। আমিন বলে, তুই তোর বাবার কাছ থেকে হেল্প নিতে পারতি, আমার বাবা তো আমাকে কত কিছু শিখিয়েছেন, আমি তো আমার বাবার কাছ থেকে হেল্প নিয়ে রচনাটা লিখেছি। নাদির হতাশার সুরে বলে, আমার বাবা তো পছন্দই করে না আমার পড়াশোনা, আর মার কাছ থেকে শুনেছি বাবা অনেক দেনায় জর্জরিত, তাই ইদানিং তার মনও ভালো থাকে না। বাবা আমার সাথে ঠিকভাবে কথাই বলতে চায় না, কেমন যেন গম্ভীর হয়ে থাকে। আমিন অবাক হয়ে বলে, আরে এমন কথা তো তুই আগে বলিসনি, তুই আমাকে দুদিন আগে বলতে পারতি, আজই তো আমাদের জমা দিতে হবে। আমিন এরপর তার স্বপ্নের কথা বলে, তার চোখে মুখে স্বপ্নের ঝলক। জানিস তো নাদির, আমি স্বপ্ন দেখছিলাম আমরা দুজন রচনা প্রতিযোগিতায় পুরস্কার জিতে একসাথে শহরে গিয়েছি, আর সেখানে গিয়ে ঘোড়ার দৌড় দেখেছি। সেখানে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখার ইচ্ছে আমার অনেক দিনের। এরই মধ্যে শহর থেকে আসা বাসের হর্ন শোনা যায়। একটা সাদা রঙের বাস এসে থামে। সেখান থেকে শিক্ষক আব্দুল্লাহ নামেন। নাদির আর আমিন সাথে সাথেই দৌড়ে তার কাছে যায়। আমিনের বাবা শিক্ষককে দেখে আন্তরিকভাবে স্বাগতম জানান, কুশল বিনিময় করেন। আমিনের বাবা শিক্ষককে বলেন, আপনি খুবই ভালো একজন মানুষ স্যার। আপনার আগে যিনি আমাদের গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন, তিনি প্রতি বৃহস্পতিবার অনেক আগেই চলে যেতেন আর শনিবার একদম বিকেল বেলা আসতেন। তাকে দেখলেই মনে হতো তিনি সবসময় শুধু শুক্রবারের ছুটির অপেক্ষায় আছেন। তার কাজের প্রতি কোনো টান ছিল না, মনে হতো তিনি তার কাজে মোটেও সৎ ছিলেন না। শিক্ষক মুচকি হাসি দেন আর বলেন, চলুন এখন গ্রামের দিকে যাওয়া যাক। তারা সবাই মিলে গ্রামের দিকে রওনা হন। পরদিন সকালবেলা নাদির স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে দৌড়ে বের হয়। তার হাতে স্কুল ব্যাগ। সে প্রথমে যায় আমিনের বাসায় আমিনকে ডাকতে। তারপর তারা দুজন একসাথে স্কুলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে নাদির আমিনকে জানায় যে তার বাবা বলেছে আগামী বছর থেকে তাকে আর স্কুলে পাঠাবে না। তার মতে এখন লিখতে আর পড়তে পারে, এটাই যথেষ্ট, এর বেশি পড়াশোনার নাকি দরকার নেই। আমিন অবাক হয়ে যায়। সে বলে, এটা কেমন কথা রে নাদির, পড়াশোনা বন্ধ করে দেবে? আমি কি আমাদের শিক্ষককে জানাবো যাতে তোর বাবাকে বিষয়টা বুঝিয়ে বলে? তিনি হয়তো বাবাকে বুঝিয়ে বলতে পারবেন। নাদির মন খারাপ করে মাথা নাড়তে নাড়তে বলেন, না রে, দরকার নেই। এটা শুনলে বাবা আরো রেগে যাবেন। বাবা যা বলেছেন সেটাই করবেন হয়তো। আমিন নাদিরকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই কি রচনা লিখেছিস শেষ পর্যন্ত? নাদির বলে, না রে, আমার মাথায় কিচ্ছু আসেনি, কি লিখবো বুঝতে পারছি না। নাদির জিজ্ঞেস করে, তুই লিখেছিস? আমিন বলে, হ্যাঁ আমি লিখেছি, সেটা আমার ব্যাগের মধ্যেই আছে। তারা হাঁটতে হাঁটতে স্কুলের কাছাকাছি চলে এসেছিল। এরই মধ্যে আমিনের এক আন্টি আমিনকে পেছন থেকে চিৎকার করে ডাকতে থাকেন। তার গলা শুনে বোঝা যায় তিনি খুবই চিন্তিত। আমিনও চিৎকার করে জানতে চায়, কি হয়েছে আন্টি, কেন ডাকছো? আন্টি বলতে থাকেন, তোমার মায়ের অবস্থা ভালো না,
হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। মায়ের অসুস্থতার কথা শুনে আমিন ভীষণ চিন্তিত হয়ে যায়। সে তার পিঠের ব্যাগটি নাদিরের হাতে দেয় আর দ্রুত পায়ে দৌড় শুরু করার আগে বলে, নাদির, আমি মনে হয় স্কুলে যেতে পারবো না আজ, মায়ের কাছে যেতে হবে। তুই একটা কাজ করবি, তুই আমার রচনার খাতাটা টিচারের কাছে জমা দিয়ে দিস প্লিজ, পারবি তো? নাদির মাথা নেড়ে সায় দেয়। আমিন আর দেরি না করে দৌড়ে সেখান থেকে তার আন্টির সাথে বাড়ির দিকে চলে যায়। নাদির কিছুক্ষণ চুপচাপ সেখানেই দাঁড়িয়েছিল, তার হাতে আমিনের রচনার খাতা সমেত ব্যাগ। স্কুল প্রায় শেষ হয়ে যাবে, কি করবে সে? এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা নাদিরকে দেখি সে কিছু একটা ভেবে আমিনের ব্যাগ থেকে তার রচনার খাতাটি বের করে। খাতাটি হাতে নিয়ে কি করবে না করবে ভাবছে। তার মনের ভেতর যেন একটা ঝড় বইছে। সে নিজের ব্যাগ থেকে বের করে একটা রাবার আর পেন্সিল। তারপর সে খাতার উপরে থাকা আমিনের নামটি ধীরে ধীরে মুছে ফেলে। সে জানে এটা ঠিক হচ্ছে না, কিন্তু লোভ বা অন্য কোনো কারণে সে এটা করছে। অপরাধবোধ আর ভয় তাকে ঘিরে ধরেছে। ইতিমধ্যে স্কুলের সামনে অন্য বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে। নাদিরের এক বন্ধু এসে নাদিরকে ডাক দেয় আর বলে, কিরে নাদির, চল ফুটবল খেলতে আই, সবাই তোর জন্য অপেক্ষা করছে। নাদির নিজেকে আড়াল করে, আমিনের খাতাটা ব্যাগে লুকিয়ে একটু মিথ্যে অজুহাত দিয়ে বলে, আমি আজ খেলবো না রে, আমার পায়ে ব্যথা, তোরা খেল। বন্ধুটা চলে যায়। নাদির আমিনের খাতার উপরে নতুন একটা কাগজ লাগিয়েছে আর সেই কাগজের উপরে সুন্দর করে তার নিজের নাম লিখে দিয়েছে। নিজের হাতে নিজের নামটা লেখার সময় তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। অন্যদিকে গ্রামের অন্য প্রান্তে আমরা দেখি আমিনের মায়ের অবস্থা খুবই খারাপ। পরিবারের সবাই চিন্তিত। তাকে অ্যাম্বুলেন্সে করে শহরে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য। আমিনের বাবা অ্যাম্বুলেন্সের পাশে বসে শুধু বারবার আল্লাহকে ডাকছেন। ভীষণ চিন্তিত তিনি। নাদিরের মাও সেখানে উপস্থিত ছিলেন, হয়তো সাহায্য করার জন্য। কিন্তু ছোট্ট বাচ্চা ছেলে আমিন যেন মায়ের এই অবস্থা দেখে পাথর হয়ে গেছে। সে কারো সাথেই কোনো কথা বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সটা যখন শহরের দিকে চলে যায়, আমিন এক দৃষ্টিতে শুধু ওই পথের দিকে তাকিয়ে থাকে। তার প্রিয় মা চলে যাচ্ছেন, আর ঠিক তখনই তার চোখ যায় একটু দূরে, আর সেখানে নাদিরকে দেখতে পায়। নাদির আমিনের ব্যাগটা একটা গাছের সাথে ঝুলিয়ে রেখে সামনে থেকে দৌড়ে চলে যাচ্ছে। সে হয়তো আমিনকে দেখে ভয় পেয়েছিল, বা তার সামনে দাঁড়ানোর সাহস তার ছিল না। নাদিরের আজ সাহস হয় না আমিনের কাছাকাছি যাওয়ার। অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় নাদির আমিনদের সেই পাহাড়ের উপরে আড্ডার জায়গায় একা দাঁড়িয়ে আছে। তাদের প্রিয় জায়গা। তারা কিছু সুন্দর কথা সেখানে টাঙিয়ে রেখেছে। প্রথমটাতে লেখা ছিল, ইচ্ছাশক্তি মানুষকে সৎ মানুষে পরিণত করে। দ্বিতীয়টাতে লেখা ছিল, আমরা একদিন ভালো মানুষ হব। আর এই লেখাগুলোর সামনে নাদির এক বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে। অপরাধী মন নিয়ে এই ভালো কথাগুলোর সামনে দাঁড়ানো যেন এক কঠিন শাস্তি, কারণ সে আজ যে কাজটি করেছে সেই কাজটি এই পেছনে থাকা লেখাগুলোর একদম বিপরীত, অসৎ আর দুর্বলতার প্রতীক। পরদিন স্কুলের অ্যাসেম্বলি, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শিক্ষক আব্দুল্লাহ বাচ্চাদের সামনে দাঁড়িয়ে আছেন। একটা বাচ্চা সামনে এসে স্কুলের সবাইকে কিছু লেখা পড়ে শোনাচ্ছিল। লেখাগুলো যেন জীবনেরই কিছু কঠিন সত্য। বাচ্চাটি পড়ছিল, এই পৃথিবীতে সততার থেকে ভালো কোনো জিনিস নেই। সততাই মানুষের আসল শক্তি। অসৎ কাজ মানুষকে দুর্বল করে দেয়। সমাজ এবং মানুষ কেউই অসৎ ব্যক্তিকে পছন্দ করে না, আর সত্য কখনো হারে না, তা একদিন প্রকাশ পাবেই। মানুষের সব থেকে বড় শত্রু হচ্ছে তার নিজের বলা মিথ্যা কথা। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তাই আমাদের সবসময় সৎ কাজ করতে হবে, সৎ পথে চলতে হবে। বাচ্চাটির এই কথাগুলো পড়ার সময় আমরা নাদিরকে দেখতে পাই। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখটা মলিন, যেন এই কথাগুলো তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। তার ভেতরের অপরাধবোধ আরো তীব্র হয়। পড়া শেষ হলে টিচার ওই বাচ্চাটিকে ধন্যবাদ দেন। নাদিরের মনে কথাগুলো গেঁথে যায়। ওই দিন রাতের বেলা নাদির তাদের বাড়ির বারান্দায় বসে হোমওয়ার্ক করছিল। তখন তার মা এসে তাকে কাছে ডেকে নেন। মা তাকে বলেন, শোনো বাবা, কাল তুমি আর আমিন তোমার বাবার সাথে জঙ্গলে কাঠ আনতে যাবে। নাদির একটু অবাক হয়ে বলে, কাঠ আনতে যাব? কিন্তু বাবা তো গাছ কাটতে অপছন্দ করেন, তিনি তো বন রক্ষা করেন। তখন তার মা বোঝান, আরে বোকা ছেলে, তোমার বাবা সুস্থ গাছ কাটবেন না, তিনি শুধু শুকিয়ে যাওয়া গাছগুলো আনবেন যেগুলো পড়ে আছে জঙ্গলে। আর তিনি কখনোই প্রয়োজনের বেশি কিছুই আনবেন না। তিনি সবসময় বলেন, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।
আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নেব। পরদিন সকালবেলা নাদিরের বাবা জঙ্গলে যাওয়ার জন্য রেডি হয়ে নাদিরকে ডাকতে থাকেন। তখন সেখানে নাদিরের মা আসেন। নাদিরের বাবা তাকে বলে, তুমি চিন্তা করো না, আর নাদির তো এই প্রথম জঙ্গলে যাচ্ছে না, ও তো আগেও গিয়েছে আমার সাথে। নাদিরের মা বলেন, তাও চিন্তা হয় তোমাদের নিয়ে, একটু সাবধানে থেকো। নাদিরের বাবা তার ছোট্ট মেয়েটিকে আদর করে আর বাইক স্টার্ট দেন। এরই মধ্যে নাদিরও সেখানে চলে আসে। সেও তার ছোট বোনটিকে আদর করে আর বাবার বাইকের পেছনে উঠে যায়। নাদিরের মা তাকিয়ে থাকেন পথের দিকে, মনে মনে প্রার্থনা করেন। বাইক চলতে থাকে জঙ্গলের মেঠো পথ দিয়ে, আর সেটি যেয়ে থামে জঙ্গলের ফরেস্ট অফিসে। নাদির বাইরে বসে তার বাবার জন্য অপেক্ষা করছিল। তার বাবা ওই অফিস থেকে বের হন। বাবা দূর থেকে তার ছেলেকে খুব আনমনে বসে থাকতে দেখেন। হয়তো নাদির তার অপরাধ বোধ নিয়েই ভাবছিল। বাবা কাছে এসে তার ছেলেকে জিজ্ঞেস করেন, তোমার কি কিছু হয়েছে বাবা? মুখটা কেমন মনমরা লাগছে। নাদির চুপ করে থাকে। তার বাবা বলেন, তোমার শিক্ষকও বলল তুমি কয়েকদিন ধরে স্কুলে একদমই অমনোযোগী। তোমার কিছু হলে আমাকে খুলে বলতে পারো বাবা, আমি তোমার বাবা। নাদির তখন কিছুটা ইতস্তত করে তার বাবাকে বলে, বাবা তোমাকে একটা প্রশ্ন করি। নাদিরের বাবা বলেন, করো বাবা, কি জানতে চাও? নাদির বলে, বাবা তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড ছিল, একদম নিজের ভাইয়ের মতো? নাদিরের বাবা কিছুক্ষণ চুপ থেকে স্মৃতির অতলে ডুবে গিয়ে এক দীর্ঘশ্বাস ফেলেন। তার মুখটা কেমন যেন মলিন হয়ে যায়। তিনি বলেন, হ্যাঁ ছিল বাবা, ইব্রাহিম। আমার বেস্ট ফ্রেন্ড ছিল ইব্রাহিম। ওকে বনদস্যুরা অনেক আগেই মেরে ফেলেছে। নাদির বলে, ও আচ্ছা বাবা, তোমাদের মধ্যে ঝগড়া হতো না? নাদিরের বাবা বলেন, আরে কতবার হতো, বন্ধুর মধ্যে ঝগড়া তো হয়ই। নাদির জিজ্ঞেস করে, তখন তুমি কি করতে বাবা? বাবা বলেন, কিছু সময় পর যে আমি আগে সরি বলতাম, তারপর সবকিছুই ঠিক হয়ে যেত। বন্ধু মানেই তো সবকিছু ভুলে আবার একসাথে হয়ে যাওয়া। এদিকে গ্রামে আমরা দেখি আমিনের মাকে আজ শহর থেকে গ্রামে নিয়ে আসা হয়েছে। সে এখন আগের থেকে অনেকটাই সুস্থ। আমিনের বাবা ওষুধগুলো বুঝিয়ে দিয়ে সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যান। আমিন তার মাকে সুস্থ দেখে কিছুটা শান্তি পায়। পরদিন সকালবেলা নাদির আর আমিন নাদিরের বাবার সঙ্গে গভীর জঙ্গলে এসেছে। আমিন এই প্রথম গভীর জঙ্গলে আসলো। চারিদিকে শুধু গাছ আর গাছ, পাখিদের মিষ্টি সুর। নাদিরের বাবা তাদের জঙ্গলের অনেক নিয়ম কানুন শেখাচ্ছিলেন। কোন গাছ চেনা, কোন পথে যেতে হয়, কোন প্রাণীর ডাক কেমন। দুই বন্ধু একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। তখন আমিন নাদিরকে বলে, জানিস নাদির, আমরা যদি পারতাম আমাদের স্কুলের সব বন্ধুদের এখানে নিয়ে আসতাম, তাহলে তারা এই অপরূপ সৌন্দর্য দেখতে পেত। শহরের বাচ্চারা তো এসব ভাবতেই পারে না। নাদির বলে, আমিও একই চিন্তা করছি রে, আর আমি বাবাকে এই কথা বলেছিও। বাবা বলেছেন ফরেস্ট অফিসের পারমিশন লাগবে, তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবার হঠাৎই নাদির তার বন্ধু আমিনকে জিজ্ঞেস করে, হয়তো নিজের অপরাধ বোধ থেকে কথাটা জিজ্ঞেস করে, আচ্ছা আমিন, তুই স্কুলের রচনাটা কি নিয়ে লিখেছিলি রে? আমাকে তো বললি না। আমিন খুব সাবলীলভাবে বলতে শুরু করে, বন আর কৃষিকাজ নিয়ে। নাদির বলে, আমাকে একটু খুলে বল না প্লিজ, আমার জানতে ইচ্ছে করছে। আমিন এবার বিস্তারিত বলতে শুরু করে, তার চোখে মুখে বুদ্ধির ঝলক। শোন নাদির, আমাদের গ্রামের মানুষদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ, আর চাষাবাদের জন্য দরকার উর্বর জমি। কিন্তু এই জঙ্গলের কারণে আমাদের আবাদি জমির পরিমাণ অনেক কম। তার জন্য অনেক সময় মানুষ জঙ্গলের এই গাছগুলো কেটে ফেলছে। আমি আমার রচনায় লিখেছিলাম কিভাবে জঙ্গলকে ধ্বংস না করে, পরিবেশের ক্ষতি না করে ভালোভাবে চাষবাস করা যায়, কিভাবে প্রকৃতি আর কৃষিকে একসাথে রাখা যায়। আর এই বাস্তবিক জ্ঞান আমি আমার বাবার কাছ থেকে নিয়েছিলাম। নাদিরের বাবা তাদের জঙ্গলের বিভিন্ন শব্দ শোনান, যেমন বুনো গন্ডারের ডাক। আমিন খুবই খুশি হয়, তার কাছে সবকিছু নতুন আর আকর্ষণীয় লাগছে। সে নাদিরকে বলে, দোস্ত, তোমার বাবার চাকরিটা খুবই সম্মানের। বনকে রক্ষা করা, প্রাণীদের রক্ষা করা, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? তুমি নিশ্চয়ই তোমার রচনায় তোমার বাবার এই কাজ নিয়ে লিখেছ, আর এই জন্যই তো তুমি পুরস্কার পেতে যাচ্ছ। এই কথা শুনে নাদির শুধু চুপ করেই থাকে। তার মুখটা আবারও মলিন হয়ে যায়, কারণ সে তো জানে তার রচনার বিষয় এটা ছিল না, আর এই ধারণাটাও তার ছিল না। আমিনের প্রশংসা আর বিশ্বাস তার অপরাধবোধ আরও তীব্র করে তোলে।
দৃশ্য পরিবর্তন হয়। আজ নাদির শহরে যাবে তার সেই পুরস্কার গ্রহণ করতে। তার বাবা মা সহ তার বন্ধুরাও এসেছে তাকে বিদায় জানাতে। প্রিয় বন্ধু যাচ্ছে, তাই আমিনও ছিল তাদের মধ্যে। বাবা নাদিরের হাতে কিছু টাকা দিয়ে বলেন, এগুলো সাবধানে রেখে দাও বাবা, তোমার প্রয়োজন হতে পারে। বাবা তার ছেলেকে একটু আবেগ আপ্লুত হয়ে বলেন, আজ তুমি প্রথম শহরে যাচ্ছ, তাও তোমার বাবা মাকে ছাড়া। ঠিক তোমারই বয়সে আমিও একবার ঘোড়া প্রতিযোগিতায় শহরে গিয়েছিলাম। সেদিন আমার বাবা আমাকে নিয়ে খুব গর্ব করেছিলেন। যাই হোক বাবা, সাবধানে যেও। মন দিয়ে অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো। খোদা হাফেজ। গাড়ি ছেড়ে দেয়। মা তখনও তার ছেলের জন্য দুহাত তুলে দোয়া করছিলেন। এদিকে গ্রামে ফিরে এসে আমিন নাদিরের বাবার পাশে বসে তার কাজ দেখছিল। হয়তো সে জানতে চেয়েছিল বাবার কাছ থেকে আরো কিছু। হঠাৎ আমিন বলে ওঠে, আঙ্কেল, আপনাকে একটা প্রশ্ন করি। নাদিরের বাবা বলেন, করো বাবা, কি জানতে চাও? আমিন বলে, আপনি কেন চান না নাদির পড়াশোনা করুক? ও তো ভালো ছাত্র। নাদিরের বাবা মুচকে হেসে বলেন, আরে নাদির তোমাকে এই কথা বলেছে বুঝি? আমিন হ্যাঁ বললে নাদিরের বাবা তখন আমিনকে তার মনের কথাটা খুলে বলেন, শোনো বাবা, ছোটবেলায় অনেক স্বপ্ন দেখতাম। ইচ্ছা ছিল অনেক পড়াশোনা করব, অনেক বড় হব, কিন্তু সংসারের বাস্তবতায় অভাবের কারণে তা হয়ে ওঠেনি। স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। এই কষ্টটা আমার ভেতরে সবসময়ই আছে। কিন্তু আমি চাই নাদির যেন আমার মতো না হয়। আমি চাই নাদির তার জীবনের স্বপ্নগুলো পূরণ করুক। ও যাতে অনেক বড় ডিগ্রি নিতে পারে, একজন ভালো মানুষ হতে পারে, তাই তো এত কষ্ট করছি। বাবা উঠে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন আর তার পকেট থেকে তার ফোনটি বের করে আমিনকে বলে, বাবা আমিন, টিচারকে ফোন করে একটু খোঁজ নাও তো, ওরা শহরে ঠিকঠাক পৌঁছালো কিনা, নিরাপদে পৌঁছেছে তো। বোঝা যায় তিনি নাদিরকে নিয়ে কতটা চিন্তিত। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন ছিল সেই কাঙ্ক্ষিত পুরস্কার বিতরণের অনুষ্ঠান। শহরের এক বড় কমিউনিটি হলে বিভিন্ন স্কুলের বাচ্চারা সবাই একত্রিত হয়েছে। খুব সুন্দর আর উৎসবমুখর পরিবেশ। বাচ্চাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হচ্ছিল। এভাবেই পুরস্কার বিতরণী চলতে থাকে। এবার আসে সবথেকে গুরুত্বপূর্ণ পুরস্কারের পালা। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থানের জন্য নাদিরের নাম ঘোষণা করা হয়। শিক্ষকরা তাকে পুরস্কার নেওয়ার জন্য স্টেজে ডাকেন। নাদির জড়সড় হয়ে কিছুটা ভয়ে ভয়ে স্টেজে ওঠে। পুরস্কার নেওয়া শেষে শিক্ষক মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলেন, আমাদের এই বছরের রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে নাদির। ওর রচনাটা খুবই ইন্টারেস্টিং আর বাস্তব জ্ঞান দিয়ে লেখা। আমি চাই নাদির নিজে মুখে সবাইকে বলুক ওর রচনাটি কি বিষয় নিয়েছিল। নাদির মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ায়। তার বুক কাঁপছে। সে আমিনের বলা ঠিক সেই কথাগুলোই বলতে শুরু করে। আমাদের গ্রামটি জঙ্গলে ঘেরা। সেখানে কৃষিকাজের জমির পরিমাণ খুবই কম। অনেক সময় মানুষ গাছ কেটে ফেলে। আমি আমার রচনায় লিখেছি কিভাবে জঙ্গলের ক্ষতি না করে, পরিবেশের ক্ষতি না করে ভালোভাবে কৃষিকাজ করা যায়। নাদিরের বলা কথাগুলো মাইকে পরিষ্কার শোনা যাচ্ছিল। তখন আমরা একদম পেছনে আমিনকে দেখতে পাই। সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। মুখে কোনো এক্সপ্রেশন নেই। তার বন্ধুর মিথ্যা সে চুপচাপ শুনছে। এবার শিক্ষক সবার উদ্দেশ্যে বলেন, নাদির তার রচনায় সবথেকে উর্বর মাটির নাম লিখেছে। তোমরা কি কেউ বলতে পারবে বন্ধুরা, সবথেকে উর্বর মাটির নাম কি? যে বলতে পারবে তাকে একটা বিশেষ পুরস্কার দেয়া হবে। কিন্তু ওখানে থাকা কেউই এই প্রশ্নের উত্তর জানে না। আর এদিকে নাদিরও ভীষণ ভয় পাচ্ছে। তার মুখ শুকিয়ে গেছে, কারণ সেও তো এই প্রশ্নের উত্তর জানে না। এই উত্তর তো আমিনের রচনায় ছিল। এখন সে ধরা পড়ে যাওয়ার ভয়ে কাঁপতে থাকে। শিক্ষক আবার জিজ্ঞেস করেন, নাদির, তুমি বলে দাও তাহলে, সবথেকে উর্বর মাটির নাম কি? নাদির উত্তর দিতে পারছিল না। তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। অপরাধীর মতো সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই পেছন থেকে তার বন্ধুকে বাঁচানোর জন্য, তার সম্মান রক্ষা করার জন্য হাত তোলে আমিন। কারণ সে তো এই মাটির নাম জানে। বন্ধুত্বের মর্যাদা রাখতে আমিন এগিয়ে আসে। দৃশ্য পরিবর্তন হয়। পুরস্কার বিতরণী শেষ। আমিন এক বুক ভরা ক্ষোভ আর মন খারাপ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। নাদির তার পেছনে পেছনে আসে। নাদির তাকে চিৎকার করে ডাকছিল। নাদির কাছে আসতে সে জিজ্ঞেস করে, তুই এখানে কিভাবে আসলি রে? কখন এলি? আমিন বলে, বাবার সাথে এসেছি। মায়ের টেস্টের রিপোর্ট নিতে এসেছিলাম। ভেবেছিলাম অনুষ্ঠান শেষ হওয়ার পর তোমাকে দেখে যাই একবার। এরপর আমিন কিছুটা উদাসীনভাবে, যেন নাদিরের সাথে তার কোনো সম্পর্ক নেই এমনভাবে বলে, আমি এখন ঘোড়ার প্রতিযোগিতা দেখতে যাব। আমার অনেক দিনের ইচ্ছা এটা দেখার। তুমি চাইলে যেতে পারো। নাদির তার হাতে থাকা পুরস্কারটি নিয়ে অপরাধবোধে দাঁড়িয়ে থাকে। আমিন তাকে সরাসরি কিচ্ছু বলেনি, কোনো বকা দেয়নি।
কিন্তু তার এই নীরবতা আর দূরত্ব নাদিরের কাছে এক কঠিন শাস্তি মনে হয়। এদিকে সেই ঘোড়ার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। ঘোড়াগুলো বিদ্যুতের গতিতে ছুটে চলেছে। নাদির আর আমিন খুব আগ্রহ নিয়ে সেটা দেখছিল। আমিনের বাবা তাদের ঘোড়াগুলোর নাম, কোনটাকে কি বলে, রেসের নিয়ম সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন। আমিন তো তার গ্রামে বসেই ঘোড়ার প্রতিযোগিতা দেখারই স্বপ্ন দেখেছিল। আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই মুহূর্তটিতে অন্তত বাচ্চা ছেলে দুটোর মনের দিক থেকে সব কষ্ট ভুলে কিছুটা খুশি হতে পেরেছে। বন্ধুত্বের টানে একসাথে কিছুটা আনন্দ ভাগ করে নিয়েছে। দৃশ্য পরিবর্তন হয়। তার মনে পড়ে যায় স্কুলে বলা সেই মিথ্যা কথাগুলো। আর অসৎ কাজ মানুষকে দুর্বল করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় একটা বাচ্চা গ্রামের বাড়িতে বাড়িতে যেয়ে চিৎকার করে বলছে, আগামীকাল স্কুলে প্যারেন্টস মিটিং, সবাইকে শিক্ষক যেতে বলেছেন। এই ঘোষণা শুনে নাদিরের মনে এক দৃঢ় সংকল্প আসে। সে সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন সে আর এই মিথ্যা বয়ে বেড়াবে না। এদিকে আমরা পরের দিন নাদির আর আমিনকে তাদের শিক্ষকের সামনে দেখতে পাই। সম্ভবত নাদির তার শিক্ষক আব্দুল্লাহকে সব ঘটনা খুলে বলেছে, সব সত্যিটা স্বীকার করেছে। শিক্ষক এসে নাদিরকে বলেন, আর তোমাকে কষ্ট পেতে হবে না বাবা, আমিনকেও আমি বুঝিয়ে বলছি। তখন নাদির আমিনকে পাশে ডেকে নেয়। তার চোখে অনুতাপ। সে বলে, আমিন দোস্ত, আমি তোকে অনেকবার সরি বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস হয়নি। বাবা কষ্ট পাবে দেখে আমি বারবার করে ফিরে এসেছি। আমার ভুল হয়েছে, আমাকে তুই মাফ করে দে প্লিজ। শিক্ষক আমিনকে নাদিরকে ক্ষমা করে দিতে অনুরোধ করেন। আমিন তার বন্ধুর দিকে তাকায়। দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল সেই প্যারেন্টস মিটিংয়ের দিন। গ্রামের প্রায় সবাই এসেছে স্কুলে। শিক্ষক আব্দুল্লাহ সবার উদ্দেশ্যে বলেন, আজ আপনাদের গ্রামের জন্য খুব গর্বের একটা দিন। আমাদের গ্রামের এক ছোট্ট ছেলে অসাধারণ কাজ করেছে। নাদিরের এই অর্জন আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। তিনি নাদিরকে অনুরোধ করেন এখানে এসে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। নাদির তার হাতে একটা ডায়েরি নিয়ে কিছুটা নার্ভাস আর অপরাধ বোধ নিয়ে সামনে যায়। সবাই তার দিকে তাকিয়ে আছে। সে নিচের লেখা ডায়েরি দেখে কিছুটা থেমে থেমে সে বলতে শুরু করে, আমার নাম নাদির, আমার পিতার নাম উমর। আপনারা সবাই তাকে চেনেন আর এটাও জানেন যে সে তার কাজটাকে কতটা ভালোবাসে। সে একজন সৎ আর ভালো মানুষ। আমি আমার বাবাকে নিয়ে অনেক গর্বিত। একটু থেমে সে সবার দিকে তাকিয়ে বলে, এই গ্রামে আমার অনেক বন্ধু আছে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমিন। আমিন শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, সে আমার ভাইও। কারণ সে আমার অনেক অপরাধকেই ক্ষমা করে দেয়। সব থেকে বড় অপরাধটাকেও ক্ষমা করে দিয়েছে। আমি যে রচনাটি লিখে পুরস্কার পেয়েছি সেটা আসলে আমি লিখিনি, সেটা লিখেছিল আমিন। নাদিরের এই সরল স্বীকারোক্তিতে উপস্থিত সবাই যেন একটু অবাক হন। তারপর সবাই দাঁড়িয়ে হাততালি দেন। তারা নাদিরের সততাকে সম্মান জানায়। নাদির এবার তার প্রাপ্ত সেই পুরস্কারটি আমিনের হাতে তুলে দেয়। দুটি বাচ্চার মুখেই তখন এক স্বর্গীয় প্রশান্তি আর বন্ধুত্বের গভীর হাসি। আর এই হৃদয়স্পর্শী দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি আপনার কাছে কেমন লাগলো? এই মুভির বার্তা আপনার হৃদয়কে ছুঁয়ে গেল কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।